দুর্যোগের সংকট এড়াতে খাদ্য নিরাপত্তায় জোর দিতে হবে বললেন প্রধানমন্ত্রী। যশোরের ট্রেন প্রাইভেট কারের সংঘর্ষ, 2 শিশু সহ নিহত 4। এবং দেশে করোনায় আরো 15 জনের মৃত্যু, সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ে সতর্কতা। দেখছেন এটিএন নিউজ আওয়ারে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শাইখুল মাশরাইক। সংবাদ শিরোনাম শুনছিলেন। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। করোনা মহামারী সহ কোনো প্রাকৃতিক দুর্যোগে দেশে যেন সংকট তৈরি না হয়, সেজন্য খাদ্য নিরাপত্তায় সবচেয়ে বেশি জোর দিচ্ছে সরকার। সকালে বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, শুধু খাদ্য নয়, সবার জন্য পুষ্টি নিশ্চিত করাও তার সরকারের লক্ষ্য। রেজন ফয়েজের রিপোর্ট। বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে যোগ দেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। কৃষি মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব খাদ্য দিবস 2020। করোনা মহামারীর কারণে বিশ্বব্যাপী দুর্ভিক্ষের আশঙ্কায় কোনো জমি অনাবাদি না রাখার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃষি ও খাদ্য খাতে দিয়েছেন 5,000 কোটি টাকার প্রণোদনাও। এসবের ফলে দেশে খাদ্য সংকট দেখা দেয়নি বলে মন্তব্য করেন তিনি। যখনই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গেছে, তখনই আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি খাদ্য উৎপাদনে। আমরা নিশ্চিত করেছি যে আমাদের খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে, খাদ্য নিশ্চয়তা থাকতে হবে। কারণ এই করোনা ভাইরাসের কারণে যখন সমগ্র বিশ্ব স্থবির, তখন একটা দুর্ভিক্ষের সম্ভাবনা দেখা দিতে পারে। কিন্তু বাংলাদেশে যেন তার প্রভাব না হয়, আর বাংলাদেশে যেন আমাদের দেশের মানুষ এ ব্যাপারে কোনো রকম কষ্ট ভোগ না করে, সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন প্রণোদনা দিয়ে যাচ্ছি। যে কোনো দুর্যোগের সময় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা যে কতটা জরুরি, করোনার সময় তা ভালোভাবে বোঝা গেছে বলেও মনে করেন প্রধানমন্ত্রী। আমরা এই করোনার সাথে সাথে ঝড়, বন্যা সবই আমরা মোকাবেলা করে যাচ্ছি। কাজে এভাবে আমাদের বাঁচতে হবে প্রকৃতির সাথে, কিন্তু আমরা খাদ্য নিরাপত্তাটা যাতে নিশ্চিত থাকে, প্রতিটি মানুষের ঘরে যেন খাবার পৌঁছায়। হত দরিদ্র যারা, আমরা তাদের মাঝে বিনা পয়সায় খাবার দিয়ে যাচ্ছি এবং এটা আমরা অব্যাহত রাখবো সবসময়। প্রধানমন্ত্রী কৃষিতে গবেষণা ও উন্নত যন্ত্রপাতি ব্যবহারে গুরুত্ব দিয়েছেন, বলেছেন পুষ্টি নিশ্চিত করার কথাও। খাদ্যের সাথে সাথে পুষ্টি নিশ্চয়তা হয়, মানুষজন সুস্বাস্থ্যের অধিকারী হয়, সেটাই আমাদের লক্ষ্য। রেজন ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। যশোরের অভয়নগরে ট্রেনের সাথে প্রাইভেট কারের সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 2 জন। শুক্রবার বিকেলে উপজেলার নওয়াপাড়া ভৈরব ব্রিজ রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। হতাহতরা সকলেই প্রাইভেট কারের যাত্রী। পুলিশ জানায়, ভৈরব ব্রিজ থেকে একটি প্রাইভেট কার যশোর খুলনা মহাসড়কের দিকে যাওয়ার সময় খুলনাগামী ট্রেন মহানন্দা এক্সপ্রেসের সাথে সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন 2 জন। আহত অপর 3 জনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য এক শিশু অপর একজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়। অভয়নগর থানার অফিসার ইনচার্জ ওসি তাজুল ইসলাম জানান, নিহতরা হলেন নড়াইলের বাসিন্দা ইঞ্জিনিয়ার হিরক, তার বন্ধু আশরাফুল, তাদের একজনের স্ত্রী এবং 7 বছরের এক শিশুকন্যা। তিনি জানান, অভয়নগরের এলবি টাওয়ারে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে আসার পথে এই দুর্ঘটনার শিকার হন তারা। দেশের করোনা পরিস্থিতি জানাবো। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো 15 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো 5,623। সর্বশেষ 13,577 জনের নমুনা পরীক্ষায় কোভিড-19 আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন 1,527 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 3,86,086। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে সুস্থ হয়েছেন আরও 1,509 জন। বর্তমানে সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় 109টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হচ্ছে। বলা হচ্ছে,
শীতে করোনা ভাইরাসের প্রকোপ নতুন করে বাড়তে পারে। জোর আলোচনা সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ঢেউ নিয়েও, কিন্তু বাংলাদেশে সেই ঝুঁকি আসলে কতটা? বিস্তারিত মনিরুল ইসলাম মিঠুর রিপোর্টে। গত 7 মাসে দেশের করোনা পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, মার্চে করোনা শনাক্ত হওয়ার পর জুন থেকে আগস্ট এই 3 মাসে আক্রান্ত এবং মৃত্যুর হার সবচেয়ে বেশি ছিল। এরপর কমতে থাকলেও সে গতি বেশ ধীর। গত 1 মাসে গড়ে প্রতিদিন করোনা শনাক্ত হয়েছে 1.5 থেকে 2000-এর মতো, আর মৃত্যু 20 থেকে 35-এর মধ্যে। অবশ্য কমেছে করোনা পরীক্ষার হারও। আশ্বিন শেষ, শীত শুরু হতে দেরি নেই। এই মহামারী কালে উত্তরে হাওয়া বাংলাদেশে পৌঁছানোর আগেই করোনা ভাইরাস নিয়ে সতর্কবার্তা আসছে চারিদিক থেকে। ভাইরাসটা কোল্ড এনভায়রনমেন্টে এরা মাল্টিপ্লাই বেশি করবে, এটাই হলো প্রথম কারণ। আমাদেরও তো কিছুটা সময় বেশ ভালো ঠান্ডা পড়ে, অ্যাটলিস্ট মানে 2 সপ্তাহ মতন খুব ভালো ঠান্ডা পড়ে। তো ওটার জন্য আশঙ্কা করা যেতে পারে, মানে একটা প্রেডিকশন আছে যে ওই সময়টা বেড়ে যেতে পারে। বাংলাদেশে শীতের সময় শুকনো থাকে, মানুষের চলাচলটা বেশি হয় এবং সামাজিক মেলামেশাটা বেশি হয়। সেক্ষেত্রে মানুষ থেকে মানুষের সংক্রমণের আশঙ্কাটা বেশি হয়। শীতে এমনিতেই ঠান্ডাজনিত সমস্যা বাড়ে, এই সময় সক্রিয় হয় ভাইরাসও। শীতের কারণে ঘর এবং যানবাহনের জানালা দরজা বন্ধ থাকবে, ফলে একজন আক্রান্ত হলে তা দ্রুত ছড়াতে পারে। অন্যান্য সর্দি কাশি সাধারণত শীতকালে বাড়ে, অন্য ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এগুলো বেশি আসেই। তাহলে হাঁচি কাশি বাড়া মানেই হলো সেই সঙ্গে আবার ড্রপলেটও বেড়ে যাওয়া, এবং হাঁচি কাশির সঙ্গে আমার যে স্থানীয় যে প্রতিরোধ ক্ষমতা থাকে গলা এবং এই যে নাকের ভিতরে মিউকোসা, তারপরে একটা লোকাল অ্যান্টিবডি থাকে ইমিউনোগ্লোবুলিনে, সেটাও কমে যায়, অনেক সময় সেটাও কম্প্রোমাইজ হয়ে যাবে। তাহলে আমার হোস্ট ফ্যাক্টরও কিন্তু একটা বড় ফ্যাক্টর। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছে, শীতে করোনা ভাইরাস আরও মারাত্মক রূপ নিতে পারে। এরই মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে করোনা সংক্রমণ বেড়েছে, তাই এটি বাংলাদেশের জন্য সতর্ক সংকেত। যেখান থেকেই হোক, প্রাইভেট পাবলিক যে কোনো সেক্টর থেকে খুব দ্রুত হাঁচি কাশির চিকিৎসা করা দরকার, যাতে, কারণ যত বেশি সিমটম থাকবে তত বেশি স্প্রেড করবো আমরা, তত বেশি ছড়াবো। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা। আর অন্যদিকে শীতে করোনা সতর্কতায় বিশেষজ্ঞ কমিটি কি ধরনের পরামর্শ দিয়েছে তা নিয়ে রিপোর্ট থাকছে আগামীকাল। দেখতে চোখ রাখুন 18 নিউজের পর্দায়। এবার অন্যান্য প্রসঙ্গ। IMF এর আশা জাগানিয়া রিপোর্ট বলছে, ঘুরে দাঁড়ানোর অর্থনীতি নিয়ে প্রবৃদ্ধিতে বিশ্বে 3 নম্বরে থাকবে বাংলাদেশ। করোনাকালে বিশ্ব অর্থনীতি যখন হিমশিম খাচ্ছে, তখন আগের গতিতে প্রবৃদ্ধি ফেরাতে বাংলাদেশে লাগবে বড় জোর 2 অর্থ বছর। 18 নিউজের নিউজ আওয়ার এক্সট্রায় এমনটাই দাবি অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞদের। করোনাকালে বিশ্ব অর্থনীতিতে যখন শুধুই হতাশা, তখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলছে, জিডিপির প্রবৃদ্ধিতে বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়ার শীর্ষে। শত খারাপ খবরের মাঝে আশা জাগানিয়া এই রিপোর্ট নিয়েই নিউজ আওয়ার এক্সট্রার আয়োজন। গন্তব্য এখন বাংলাদেশ। আমাদের এখানে কেউ $1 বিলিয়ন ইনভেস্ট করেনি, তো আমাদের গ্রোথটা আমরা নিজেরা ফিনান্স করেছি। আমরা ফিনান্স করেছি, গ্রোথ পুঁজি হয়েছে, পুঁজিটা আবার রিইনভেস্ট করেছি, যার ফলে আমাদের গ্রোথটা একটু স্লো হয়েছে, কিন্তু আমাদের গ্রোথটা খুব রোবাস্ট, যার ফলে আমাদের এখানে যখন কোনো শক আসে, সেই শকটা আমরা খুব ভালো অ্যাবজর্ভ করতে পারি। IMF তাদের রিপোর্টে বাংলাদেশের তুলনা করেছে ভারতীয় অর্থনীতির সাথে, তাই প্রতিবেশী দেশের গণমাধ্যমেও গুরুত্ব পেয়েছে এই বিষয়টি। অনুষ্ঠানে বাংলাদেশের এই অর্জনের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বন্ধুরাষ্ট্র ভারতের গণমাধ্যম কর্মী। একটা অর্থনীতির ক্ষেত্রে 3টে জিনিস খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে পিস, যেটা খুব ইম্পর্টেন্ট, একটা প্রপার ট্যাক্সেশন সিস্টেম, এন্ড আরেকটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। এই 3টে জিনিস যদি থাকে, তাহলে ইকোনমি অপিউলেন্সের দিকে যায়, প্রাচুর্যের দিকে যায়। বাংলাদেশের ক্ষেত্রে শেখ হাসিনা গভর্নমেন্টের জামানায় উনি যেটা করতে পেরেছেন, যে একটা স্টেবিলিটি, একটা পিস। আপনাদের 2009-10-এর আগের বাংলাদেশের ইমেজ এবং 2009-এর পরের বাংলাদেশের ইমেজ, এটার মধ্যে একটা মারাত্মক ডিফারেন্স আছে। বিশেষজ্ঞদের দাবি, করোনা আরো স্থায়ী হলে ভারতের অর্থনীতি যখন উল্টো দিকে ছুটবে, তখনও এগিয়ে যাবে বাংলাদেশের অর্থনীতি। সবকিছু বন্ধ করেছে, লকডাউন শেষে যায়নি, বাজার ব্যবস্থাকে উন্মুক্ত রেখেছে, সক্রিয় রেখেছে, পণ্য চলাচলকে সক্রিয় রেখেছে। অর্থাৎ এই মানবিক লকডাউনের কারণেই অর্থনীতি একেবারে, আমি বলবো যে এই যে আমার দ্রুত উঠে দাঁড়ানোর বিষয়টা হলো, অর্থনীতিকে সামগ্রিকভাবে গুরুত্বে রাখা হয়েছে।
সরকারের শীর্ষ নেতৃত্ব অনেক ঝুঁকিপূর্ণভাবে একটা চ্যালেঞ্জিং সিদ্ধান্ত নিয়েছেন। ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জিং একটা সিদ্ধান্ত নিয়ে আমরা বরঞ্চ ভালোভাবে বেরিয়ে আসতে পেরেছি। যদিও আমি এখনো বলবো না যে কোভিডের নিয়ন্ত্রণটি আমরা খুব ভালোভাবে করতে পারছি, কিন্তু বলবো যে আমরা চ্যালেঞ্জটি নিয়ে অন্তত অর্থনীতির ক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর একটা দিক পাচ্ছি। কিন্তু অর্থনীতির এই উত্থান পতনের খেলায় ছিটকে পড়ার শঙ্কাও রয়েছে সমান তালে। আর তাই অনুষ্ঠান সঞ্চালক মুন্নী সাহার প্রশ্ন, টিকে থাকতে যেখানে প্রয়োজন দূরদৃষ্টি আর সুষ্ঠু পরিকল্পনার, সেখানে বাংলাদেশের ভিত কতটা মজবুত? আমাদের এই বছর 21 মাসের প্রবৃদ্ধির প্রক্ষেপণ হচ্ছে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা 6.2%, আর গত বছর তার 5.24 জানেন। 20-21 হলো 6.2, আর 21-22 গিয়ে আমরা পুনরায় 8% উপরে চলে আসবো। আরাফাত সিদ্দিকী, ATN নিউজ, ঢাকা। নারী নিপীড়ন বিরোধী লং মার্চ এখন নোয়াখালীর পথে। ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে বাংলাদেশ, এই ব্যানারে সকালে রাজধানীর শাহবাগ থেকে শুরু হয় এই কর্মসূচি। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধানকে স্বাগত জানিয়ে আন্দোলনকারীরা আইন কার্যকরে আরও তৎপর হওয়ার দাবি জানিয়েছেন। ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে গত সপ্তাহ দুয়েক ধরেই রাজধানীর শাহবাগে আন্দোলন করছে বিভিন্ন ছাত্র সংগঠন। লং মার্চের শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্র নেতারা জানান, দেশের বিচার ব্যবস্থাকে তৎপর করা সহ নারী মুক্তি নিশ্চিত করতেই তাদের এই আয়োজন। এই বিক্ষোভ, এই আন্দোলন আজকে সারা দেশের মানুষের কণ্ঠস্বরে পরিণত হয়েছে। 9 দফা দাবিতে আপনার কোনো সরকারি কোনো পদক্ষেপ না নেন, তাহলে আমরা আগামী দিনে হরতাল সহ আরো কঠিন কর্মসূচি কিন্তু আমরা ঘোষণা করতে বাধ্য হব। নারীর প্রতি সহিংসতায় দায়ীদের শাস্তি নিশ্চিত করা সহ 9 দফা দাবি তো আছেই, এর সাথে পাহাড় ও সমতলে নারীর উপর সকল প্রকার যৌন ও সামাজিক নিপীড়ন বন্ধের দাবি ছিল পদযাত্রায় অংশগ্রহণকারীদের কণ্ঠে। আমাদের বিচার সূক্ষ্ম হলে আমরা মানবো, আনালে আমরা বাংলাদেশে কোনো মানবো না, আমরা লং মার্চ চলতেই থাকবে। ধর্ষণ ঠেকানোর জন্য, নির্মূল করার জন্য এই 9 দফাকে বাস্তবায়ন করা দরকার, যার কারণে আমরা এখানে ক্ষান্ত দেই। আমাদের শিক্ষা এবং সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন ছাড়া এই ধর্ষণ বাংলাদেশে কমবে না। শাহবাগ থেকে পায়ে হেঁটে গুলিস্তান গিয়ে সেখান থেকে বাসে নারায়ণগঞ্জ পৌঁছায় লং মার্চ। চাষারায় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে বক্তারা ধর্ষণ প্রবণতা বৃদ্ধি ও বিচারহীনতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। গত 9 মাসে 975টি ধর্ষণের ঘটনা ঘটেছে, 212টি গণধর্ষণ, 56 জনকে হত্যা করা হয়েছে। কুমিল্লা হয়ে ফেনীতে গিয়ে রাতের বিরতির পর শনিবার নোয়াখালীর মাইজদিতে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে লং মার্চ কর্মসূচি। শফিকুল হক, ATN নিউজ, ঢাকা। ধর্ষণ, হত্যা ও বিচারহীনতার প্রতিবাদে সিলেটে শুক্রবার দিনভর পালিত হয়েছে বিক্ষোভ কর্মসূচি। শুক্রবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রং তুলিতে ধর্ষণ ও হত্যা বিরোধী কর্মসূচি আয়োজন করা হয়। দুষ্কাল প্রতিরোধে আমরার ব্যানারে শহীদ মিনার প্রাঙ্গণে প্রতিবাদী ছবি আঁকেন সিলেটের চিত্রশিল্পীরা। এই চিত্রগুলো নিয়ে রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রতিবাদী সমাবেশ করা হবে বলে আয়োজকরা জানান। এর আগে দুপুরে জুম্মার নামাজ শেষে মুসল্লিরা প্রতিবাদ কর্মসূচি পালন করেন। প্রতিবাদ কর্মসূচিতে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলও যোগ দেন। নিউজ আওয়ারের এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরব, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও আমরা জানাচ্ছি নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ জানাবো। কুমিল্লার লাকসাম বাজারে যমুনা ব্যাংক ফাউন্ডেশন ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করা হয়েছে। সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডায়ালাইসিস সেন্টারের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জের সাবেক এমপি, যমুনা ব্যাংক নির্বাহী কমিটি ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ আবুল ফজল মীর সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইউনিলিভারের জনপ্রিয় ব্র্যান্ড ফেয়ার অ্যান্ড লাভলি 16 অক্টোবর থেকে গ্লো অ্যান্ড লাভলি নামে আত্মপ্রকাশ করেছে। 2019 সাল থেকে ব্র্যান্ডটি উজ্জ্বলতার পাশাপাশি সামগ্রিক গ্লো নিয়ে কথা বলতে শুরু করে। ত্বককে রেডিয়েন্ট করার পাশাপাশি গ্লো বলতে ব্র্যান্ডটি বাংলাদেশের নারীদের স্বপ্ন পূরণের পথে বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ার আত্মবিশ্বাসকেও বোঝায়। ব্র্যান্ড হিসেবে ফেয়ার অ্যান্ড লাভলি সবসময় নারীর সাহস, প্রত্যয় ও আত্মবিশ্বাসকে অনুপ্রেরণা দিয়েছে ও দিয়ে আসছে। নতুন নামের সাথে এই অনুপ্রেরণাকে আরও বৃহৎ পরিসরে এগিয়ে নিয়ে যাচ্ছে গ্লো অ্যান্ড লাভলি। এবার মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। করোনাকালে লাউ চাষ করে লাভবান কুষ্টিয়ার কৃষকরা। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে এখন লাউ সরবরাহ করছেন তারা। চলতি মৌসুমে কুষ্টিয়ার 200 হেক্টর জমিতে লাউ চাষ করেছেন কৃষকরা। অন্য ফসলের তুলনায় লাউ চাষে খরচ কম। বিঘা প্রতি কৃষকদের খরচ হয়েছে মাত্র 12 থেকে 15 হাজার টাকা, আর বিক্রি করছেন লাখ টাকারও বেশি। অতিবৃষ্টির পরও লাউ সবজি চাষ করে বেশ লাভবান হচ্ছেন কৃষকরা। আবার কৃষকদের কাছ থেকে প্রতিটি লাউ 25 থেকে 28 টাকা পাইকারি দরে কিনে ভোক্তাদের কাছে তা 35 টাকা বা তারও বেশি দামে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় কৃষকদের লাউ সহ অন্যান্য সবজি বিষমুক্ত উপায়ে উৎপাদনের জন্য নিয়মিত পরামর্শ দিচ্ছেন তারা। এবারে থাকছে ক্লেমন স্পোর্টস নিউজ। ব্যক্তিগত গোল নিয়ে মাথা ব্যথা নেই, দলের হয়ে অবদান রাখাই এখন মূল লক্ষ্য বার্সেলোনার আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির। স্পেনের ফুটবল বিষয়ক ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন মেসি। স্প্যানিশ লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি এবং 6 বার জিতেছেন ইউরোপের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন শু। বার্সার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও মেসি। 734 ম্যাচে করেছেন 635 গোল, সেই সঙ্গে আছে 256টি অ্যাসিস্টও। আর্জেন্টিনা জার্সিতেও তাঁর গোলের সংখ্যা রেকর্ড সমৃদ্ধ। দেশের হয়ে গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন মেসি। 139 ম্যাচে করেছেন 71 গোল। তবে মাঠে নামলেই গোল করতে হবে, সেই নেশাটা আগের মতো আর নেই মেসির। ক্লাব কিংবা জাতীয় দল, মেসি জানালেন গোল নিয়ে মাথা ব্যথা নেই তার, বরং ক্যারিয়ারের এ পর্যায়ে এসে একজন টিমমেট হতে চান তিনি। এই ছিল নিউজ আওয়ারের আয়োজন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ATN নিউজ।